সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, ভালো আছি, আশা করি তোমরা ভালো আছো। সবাই সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও। সাউন্ড অ্যান্ড বোর্ড ক্লিয়ার আছে কিনা জানাও। হ্যাঁ, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করতে হবে, কারণ আমরা নেটের স্পিড বাড়াইছি। এখন আমাদের নতুন নেটের স্পিডটা কীরকম এটা দেখার জন্য তোমাদের বলতে হবে সবাইকে যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা, নেট ক্লিয়ার হচ্ছে কিনা, মানে বোর্ড কি স্পষ্ট কিনা। যেহেতু আমরা নেটওয়ার্ক চেঞ্জ করেছি এবং লাইটিং করেছি নতুন করে, সো সব ওকে কিনা তোমরা একটু জানাও। লাইটিং ওকে, মানে আমাদের লাইট এবং সাউন্ড ওকে আছে কিনা। বোর্ড ক্লিয়ার আছে, ওকে, বোর্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, মানে অল ক্লিয়ার আছে। তার মানে আগের চেয়ে ক্লিয়ার সব কিছুই। আশা করি আমাদের সমস্যাগুলো আস্তে আস্তে দূর হবে, যেহেতু আমরা তোমাদেরকে খুব ভালো দেখায়। ওকে, যেহেতু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে সুন্দর ক্লাস এবং সঠিক প্রিপারেশনের জন্য, আমরা চাচ্ছি যে স্টুডেন্ট যাতে সঠিকভাবে প্রিপারেশন নিতে পারে এবং গুছিয়ে প্রিপারেশন নিতে পারে এবং সবচেয়ে সুন্দর ক্লাস উপভোগ করতে পারে। আমি সেই জন্য তোমাদের সব ধরনের ফ্যাসিলিটিসের আয়োজন করেছি, যাতে সরাসরির চেয়ে তোমরা ঘরে বসে ক্লাস করতে আনন্দ পাও। হ্যাঁ, যাতে সরাসরির চেয়ে ক্লাস ঘরে বসে করতে আনন্দ পাও, আমরা সেই জন্য বৃষ্টি ঝড় সব কিছুর ভেতরে যাতে ক্লাস চালানো যায়। যাতে তোমাদের জানো তো এখন রাস্তাঘাটের অবস্থা, সরাসরি গিয়ে কোচিং করতে গেলে সেখানে অনেক রকম বাধা, অ্যাক্সিডেন্ট হইতে পারে, সময় নষ্ট হইতে পারে, অনেক ধরনের বাধা, ঝড় হইতে পারে, বৃষ্টি হইতে পারে, তো আবার মেয়েদেরকে অনেকে উত্ত্যক্ত করে। তো সব কিছু মিলিয়ে এখন ঘরের ভেতর যে আমরা প্রিপারেশন নিচ্ছি, এক্ষেত্রে আমরা চাই যে ঘরে বসেই বিসিএসের প্রিপারেশনটা নিতে, আমরা বাইরে ছোটাছুটি না করে চাচ্ছি ঘরের ভেতরেই বিসিএসের প্রিপারেশন নিতে। সো আমরা সব ধরনের সুযোগ সুবিধা অ্যারেঞ্জ করতেছি আস্তে আস্তে, যাতে তোমাদের প্রিপারেশন সুন্দর হয়। যাই হোক, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। ওকে, ক্লিয়ার আছে, ক্লিয়ার স্যার, খুব ভালো দেখায়, তার মানে আসলে খুবই ক্লিয়ার। আচ্ছা, তাহলে সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করছি আজকে আমাদের জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ, মানে নন ফিনিট ভার্বের আলোচনা জেরান্ড হয়েছে। এখন আমরা পার্টিসিপেল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা জানো যে জেরান্ড পার্টিসিপেল নিয়ে অনেকেরই সমস্যা থাকে, তো এই সমস্যাগুলো দূর করার জন্য আমরা এটাকে ভেঙে জেরান্ড পার্টিসিপেল আলোচনা করতেছি এবং এই ক্লাসগুলো আমরা রেকর্ড করে রাখবো। হ্যাঁ, কারণ এত সুন্দর ক্লাস তো সবসময় নিতে পারবো না, এই ক্লাসগুলো রেকর্ড করে রাখবো এবং এই ক্লাসগুলো হচ্ছে পরবর্তীতে তোমাদের রেকর্ড দেখানো হবে। এবং এর সাথে এই জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভের উপরে শুধু একটা ক্লাস হবে, সলভ ক্লাস। রেকর্ড ক্লাসের অতিরিক্ত একটা ক্লাস সলভ ক্লাস করাবো, তাইলেই দেখবা যে সব ক্লিয়ার। আসলে ক্লাস তো জেরান্ড পার্টিসিপেল একদিনও নেওয়া যায়, বাট প্রথমে একটু ব্রডলি যদি আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করে নেই, তাহলে কিন্তু আমরা শর্টকাটগুলো ধরতে পারবো এবং দ্রুত বুঝতে পারবো। এই জন্য প্রথমে আমরা বিস্তারিত আলোচনা করে নিচ্ছি, এরপরে একটা শর্টকাট ক্লাস হবে। শর্টকাট ক্লাস করলে দেখবা যে তোমার কাছে এটা পানির মতো পরিষ্কার। শর্টকাট ক্লাসটা মেবি নেওয়া আছে, গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, সেইটাই আমরা ফাইল করে দেব। তোমরা এর পরবর্তীতে যখন শর্টকাট ক্লাসটা দেখবে, সবাই 3টা লেকচারের পরে যখন শর্টকাট ক্লাসটা দেখবে, তখন দেখবে যে জেরান্ড পার্টিসিপেল কত সোজা। হ্যাঁ, যাই হোক, আমরা শুরু করছি তাহলে। পার্টিসিপেল, হ্যাঁ, আমাদের পেন ঠিক আছে? ওকে, পেন ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আলোচনা করছি নন ফাইনাইট ভার্ব বলা হয় এটাকে, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের আজকের আলোচনা পার্টিসিপেল। আজকের আলোচনা হচ্ছে পার্টিসিপেল।
ওকে, নন ফাইনাইট ভার্বের আজকের 2 নম্বর পার্টিসিপেল। এরপরে আমরা ইনফিনিটিভ নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, পার্টিসিপেল জিনিসটা হচ্ছে কি বলতো, সবাই জানি, তারপরও পার্টিসিপেল অনেকে যারা নতুন তারা জানে না, পুরানরা তো জানি। পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস আইএনজি সমান সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। ভার্ব প্লাস আইএনজি সমান সমান অ্যাডজেক্টিভ, এবং একই সাথে নাও একই সাথে ভার্বের কাজ করবে। এবং কি ভার্ব? সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। একই সাথে সেটা কি করবে? ভার্বেরও কাজ করবে। একই সাথে কি করবে? ভার্বের কাজ। তাহলে একই সাথে সেটা ভার্বেরও কাজ করবে, নন ফাইনাইট ভার্ব হিসেবে এটা কাজ করবে। এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, এর জন্য একটা ফাইনাইট ভার্বের প্রয়োজন হয়। নন ফাইনাইট ভার্ব একা বাক্যের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, সেটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ। এবং এই নন ফাইনাইট ভার্বের আরেকটা ভার্বের সাহায্য লাগে বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে, সেই ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব, হ্যাঁ, বা মেইন ভার্ব যেটাকে বলতে পারো। ওকে, তাহলে এবং এই পার্টিসিপেল কি করে বলতো? এই পার্টিসিপেল আসলে আরেকটা বিষয় হচ্ছে, এই পার্টিসিপেল চলমানতা বুঝায়, তোমাকে চলমান অবস্থা বুঝাবে, চলমান অবস্থা প্রকাশ করবে। তাহলে দুইটা জিনিস শিখলাম, চলমান অবস্থা প্রকাশ। তাইলে আমরা কয়েকটা জিনিস, এবং আরেকটা জিনিস শিখব, সেটা হচ্ছে তোমার ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, টেকনিক। ওকে, আমরা যদি কোন শিটটা নিলাম, আচ্ছা একটু ওয়েট করো, আমরা নতুন একটা শিট নিয়ে নিই। হ্যাঁ, এবং আমরা বলেছিলাম যে এটা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করবে, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করবে। ওকে, তাহলে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করবে। আচ্ছা, পজিশন অবজার্ভ্যান্ট পার্টিসিপল টেকনিক। ওকে ওকে, তাহলে আমরা বলছি যে জেরান্ড জিনিসটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজির সাথে যদি দোষগুণ অবস্থা। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি যদি অ্যাডজেক্টিভ হয় এবং অ্যাডজেক্টিভের কাজ করে, মানে নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করে, এবং এটা একই সাথে ভার্ব, কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব, তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপেল, এবং এটি চলমান অবস্থা প্রকাশ করে। আরেকটা বিষয় হচ্ছে এটি আসলে নাউনের দোষ গুণ, যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা অনেক কিছুই প্রকাশ করতে পারে, অবস্থা সংখ্যা প্রকাশ করতে পারে। আবার অন্যভাবে আরেকটা টেকনিক হচ্ছে ভার্বকে কি রকম কেমন দ্বারা প্রশ্ন করলে, কি রকম কেমন দ্বারা প্রশ্ন করলেও, দ্বারা প্রশ্ন করলে কি হবে? হ্যাঁ, ভার্বকে কীরকম কেমন দ্বারা প্রশ্ন করলেও যে উত্তরটা আসে, যদি উত্তর আসে তাহলে সেইটা হবে কি? সেটা হচ্ছে তোমার জেরান্ড, পার্টিসিপল। তাহলে আমরা এই ক্লাসটা কিন্তু সেভ করে রাখবো, কারণ এই ক্লাসটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, এবং এই সাজানো ক্লাস বারবার আসলে নেওয়া যায় না, হ্যাঁ, কারণ এক এক সময় ক্লাসের কোয়ালিটি এক এক রকম হয়। প্রথম যখন ব্যাচটা পড়াইছি, সেই ব্যাচের যেমন একটা ক্লাসই নাউন জেরান্ড পার্টিসিপল শেষ করেছি, সেই কোয়ালিটি আর এখন 3টা ভাগে ভাগ করছি, এই কোয়ালিটি এক না। তাহলে এই কোয়ালিটিটা আমরা সেভ করে রাখবো যাতে স্টুডেন্ট বেটার সার্ভিস পায়। ওকে, এর পরবর্তীতে এত সুন্দর করে আলোচনা করা যাবে না, বা করতে পারবো না, সে সময় হয়তো হবে না। ওকে, যাই হোক, তাহলে নাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করবে, এবং ভার্বকে কী রকম বা কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে, যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে
তোমার পার্টিসিপেল। আচ্ছা, আর যেটা টেকনিক সেটা হচ্ছে ওই যে একটা টেকনিক বলেছিলাম, আর টেকনিকটা হচ্ছে, আচ্ছা টেকনিক ফর দ্বারা প্রতিস্থাপিত গেলে, সরি ইজ দ্বারা, আচ্ছা তাহলে আর একটা হচ্ছে টেকনিক হচ্ছে তোমাদের টেকনিক ইজ দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা হচ্ছে টেকনিক। ওকে, যেমন ওয়াকিং স্টিক, তাহলে স্টিক ইজ ওয়াকিং হবে না। আচ্ছা, মনে করো মনে করো রাইডিং হর্স বা রোলিং স্টোন। এখানে রোলিংটা কি? তাহলে দেখা যাচ্ছে এখানে টেকনিকটা এইভাবে ইউজ করবা, এখানে স্টোন কি অবস্থায় আছে, চলমান নাকি স্থির, সেটা বুঝবো কীভাবে? ইজ দ্বারা প্রতিস্থাপিত করে। যেমন স্টোন ইজ রোলিং, স্টোনটা ঘুরছে, চলমান আছে। এরকম কিছু ক্ষেত্রে আমরা ইজ দ্বারা প্রতিস্থাপিত করলে আমরা এই টেকনিকটা করতে পারি। আচ্ছা, যাই হোক, আবার ভার্বকে কীরকম কেমন দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে তুমি অনেক সময় এই পার্টিসিপেল খুঁজে পাবে। যেমন ইট ইজ ভেরি ইন্টারেস্টিং বা এডুকেশন ইজ এনলাইটেনিং। তাহলে এডুকেশন ইজ এনলাইটেনিং, এখানে এনলাইটেনিং শব্দটা কি? তাহলে তুমি ইজ ভার্বের পরে যে আইএনজি ফর্মটা আসে সেটা যদি কাজ বুঝায় হয় হচ্ছে জিরান্ড, আর যদি কাজ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, বা এভাবে বুঝতে পারো যে ভার্বকে যদি তুমি কীরকম বা কেমন দ্বারা প্রশ্ন করো, কীরকম বা কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা আসলে প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে ভার্বকে প্রশ্ন করলাম এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে তুমি প্রশ্ন করতে পারো এডুকেশন শিক্ষা কীরকম, শিক্ষা কীরকম, তাহলে শিক্ষাটা হচ্ছে এটা এনলাইটেনিং, এটা আলোকিত করে, এটা বোঝাচ্ছে। ওকে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, তাহলে এখানে ইন্টারেস্টিং বা ইট ইজ ভেরি অ্যামিউজিং, তাহলে এখানে এই অ্যামিউজিং বা ইন্টারেস্টিং শব্দটি আসলে কি? এখানে দেখা যাচ্ছে ইজ অ্যামিউজিং, তার মানে কীরকম, কীরকম কীরকম দ্বারা প্রশ্ন করলে তুমি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছ, তাহলে এটা হচ্ছে অ্যামিউজিং। ভার্বকে কীরকম কেমন দ্বারা প্রশ্ন করলে তুমি যে উত্তরটা পাবে সেটা প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে এই টেকনিকগুলো কাজে লাগবে তোমার, এই টেকনিকগুলো তোমাকে হেল্প করবে। আচ্ছা, তাইলে আমরা অনেক কিছুই বুঝলাম। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে ডগ বার্কিং, এখন বার্কিং এটা কি, এটা কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? তো এখানে দেখতে পাচ্ছি যে ডগ ইজ বার্কিং, এখানে বা বলতে পারো যে ডগের আগে বার্কিং শব্দটা কি, ডগকে মডিফাই করছে। এটা এইভাবে না বলে আমরা যদি জিরান পার্টিসিপেল ক্ষেত্রে আমরা অন্যভাবে বলি, ইজ দ্বারা প্রতিস্থাপিত করে চিহ্নিত করি বা নির্ণয় করতে চেষ্টা করি, তাহলে সঠিকটা পাবো। তাহলে ডগ ইজ বার্কিং, এখানে ইজ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, এই জন্য আমরা এটাকে পার্টিসিপেল বলবো, প্রেজেন্ট পার্টিসিপেল বলবো। ওকে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি আমরা আলোচনা থেকে অনেক কিছুই জানতে পারলাম। এর পরবর্তীতেও আমরা আরও সুন্দরভাবে জানবো। আচ্ছা দেখো, আমরা আরও সুন্দরভাবে চেষ্টা করব তোমাদের বোঝানোর। আচ্ছা আচ্ছা, আমি তোমাদের, হ্যাঁ সব ক্লিয়ার আছে না? এখন পর্যন্ত সবই ক্লিয়ার আছে। আর বোর্ডটা ঝাপসা হয়ে আসছে নাসরিন। আচ্ছা, বোর্ড ক্লিয়ার না। আচ্ছা, তোমরা বলতেছো স্যার কেমন আছেন? ভালো, ওকে। আসলে স্যার ওকে, বোর্ড ক্লিয়ার না, স্ক্রিন অনেক কম। স্যার বোর্ডটা ঝাপসা হয়ে আছে, বোর্ড ঝাপসা হয়ে আছে এখনও, তার মানে নেট এখনও সমস্যা। আবার কমেন্ট করো, বোর্ড এখনও ঝাপসা হয়ে আছে। ক্লিয়ার আছে তো স্যার? ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। কেউ বলছে ঝাপসা হয়ে আছে, ঠিক বুঝতে পারতেছি না কোনটা সঠিক, মনে হয় ঝাপসা না। বোর্ড ক্লিয়ার আছে, সবাই বলতেছে ক্লিয়ার, কেউ বলতেছে ঝাপসা। আচ্ছা, ক্লিয়ার আছে, সবাই বলতেছে ক্লিয়ার আছে। ওকে, ক্লিয়ার আছে। ওকে, ভালো আছে সোয়ানুর। ওকে, বোর্ড ক্লিয়ার আছে তাহলে এখন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই পার্টিসিপেলের অনেকগুলো ব্যাখ্যা পেলাম, এগুলো একটু দেখে নিবা।
এখন আমি যদি বলি ডু নট ডিস্টার্ব এ স্লিপিং ম্যান, ডু নট ডিস্টার্ব এ স্লিপিং ম্যান, এখানে স্লিপিং শব্দটা কি? তাহলে এখানে স্লিপিং শব্দটা আসলে কি? ডু নট ডিস্টার্ব এ স্লিপিং ম্যান, এখানে স্লিপিং শব্দটা আসলে কি অর্থ মিন করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা যদি বলি আর্টিকেলের পরে দুইটি মাত্র ওয়ার্ড থাকলে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। ওকে, কিন্তু অনেক সময় এই যে থিওরিটা বা এই যে সূত্রটা জেরান্ড পার্টিসিপেলে বেলায় কাজ করে না। এই জন্য আমরা সবসময় এই টেকনিকটা ফলো করি, ম্যান ফর স্লিপিং নাকি ম্যান ইজ স্লিপিং, মানে কি চলমান বোঝাচ্ছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে? তাহলে ম্যান ইজ স্লিপিং, মানুষ ঘুমাচ্ছে, কন্টিনিউয়াস বোঝাচ্ছে, তাহলে এটা হবে পার্টিসিপেল। তাহলে আমরা সঠিকভাবে বলতে পারলাম এটা পার্টিসিপেল। ওকে, আচ্ছা, এখন পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার। তোমরা জানো যে পার্টিসিপেল কি, কয় প্রকার? 3 প্রকার। কি কি? পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার। পার্টিসিপেল হচ্ছে 3 প্রকার। ওকে, পার্টিসিপেল 3 প্রকার, যথা হচ্ছে কি? প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয়, পিআরই, যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্রেজেন্ট পার্টিসিপেল। 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপেল, যেটা হচ্ছে তোমরা যে পাস্ট ফর্ম পড়ো ভার্বের সেটা। আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, এটা হ্যাভিং যুক্ত ভার্ব, পারফেক্ট, হ্যাভিং প্লাস V3, পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, 3 প্রকার হচ্ছে। তো দেখলাম প্রেজেন্ট, আচ্ছা, PRESENT, প্রেজেন্ট। আচ্ছা, তাহলে পার্টিসিপেল 3 প্রকার। আমরা প্রথমেই আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে। প্রথম আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে। তাহলে আমাদের আলোচনা হচ্ছে এখন প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে, PRESENT, প্রেজেন্ট পার্টিসিপেল। সম্ভবত পার্টিসিপেল বানানটা এখানে ভুল হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে আমরা আলোচনা করব। তো ইতিমধ্যে আমরা অলরেডি জেনেছি যে প্রেজেন্ট পার্টিসিপেল জিনিসটা আসলে কীরকম। এই যে একটু আগে যেটা আলোচনা করছো, ভার্ব প্লাস আইএনজি সমান সমান অ্যাডজেক্টিভ, এটাকে বলা হবে সবই তো অ্যাডজেক্টিভ। আচ্ছা, ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হবে, ভার্বের সাথে যে আইএনজি থাকলে এটাকে অ্যাডজেক্টিভ ইজ ইকুয়ালস টু প্রেজেন্ট পার্টিসিপেল, এটাকে বলা হবে প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যে ভার্ব বা অ্যাডজেক্টিভটা গঠিত হয় সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল চেনার উপায়, আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপেল চেনার উপায়। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল চেনার উপায়ে আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল চেনার উপায়ে রুল 1 আমরা যদি আলোচনা করি, রুল 1, প্রথম রুলটা কি? প্রেজেন্ট পার্টিসিপেল চিহ্নিত করার প্রথম রুলটা কি? আচ্ছা, তাহলে প্রথম রুলটা হচ্ছে সকল কন্টিনিউয়াস টেন্স গঠিত, সকল যে কন্টিনিউয়াস টেন্স, তোমরা যে কন্টিনিউয়াস টেন্স গঠন করো সেখানে একটা আইএনজি ফর্ম আসে না? সকল কন্টিনিউয়াস টেন্স গঠনে যে ভার্ব প্লাস আইএনজিটা আসে সেইটা আসলে কি? প্রেজেন্ট পার্টিসিপেল, PRESENT, প্রেজেন্ট পার্টিসিপেল। আচ্ছা, বিষয়টা এরকম না, বিষয় হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি আসে সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস টেন্স যেমন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম রিডিং এ বুক, এখানে রিডিং শব্দটা কি?
এখানে রিডিং শব্দটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে নন ফাইনাইট ভার্ব তো বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে না, তাহলে এখানে ফাইনাইট ভার্ব হিসেবে কোনটা ব্যবহৃত হয়েছে? আই অ্যাম। এখানে অ্যামটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আই অ্যাম রিডিং এ বুক। তাহলে এই যে কন্টিনিউয়াস টেন্স গঠনে রিডিং শব্দটা আসলো, এই কন্টিনিউয়াস টেন্স গঠনে রিডিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যদি উদাহরণ হিসেবে আমি বলি, যদি আমি বলি হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। এখানে ওয়ার্কিংটা কি? এখানে ওয়ার্কিংটা কি? হি ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তো তোমরা এটা দেখাচ্ছে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি কন্টিনিউয়াস গঠনে কি হয়? পার্টিসিপল হয়। তাহলে এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তাহলে টেন্স গঠনে যে ভার্ব প্লাস আইএনজি আসে সেটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপরে হচ্ছে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে এরকম পাস্ট কন্টিনিউয়াস, হি ওয়াজ স্লিপিং, হি ওয়াজ স্লিপিং। এখানে স্লিপিংটা কি? এখানে স্লিপিংটা হচ্ছে পার্টিসিপল, কারণ এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে রুল 1 আমরা আলোচনা করলাম, রুল 1 শেষ করলাম। এটা শিটে আছে, সাজানো আছে সুন্দরভাবে, সমস্যা নেই। ওকে, আচ্ছা রুল 2 আলোচনা করি। রুল 2, নাউনের আগে কি বসে? নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা বোঝাতে, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশে যে আইএনজি ফর্মটা আসবে, তাহলে নাউনের আগে বসে নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা যদি বুঝায়, নাউনের আগে বসবে কে? অ্যাডজেক্টিভ। সে কী করবে? নাউনকে মডিফাই করবে, নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা প্রকাশ করবে। তাহলে সেই যে যদি এরকম যদি এখানে যদি ভার্ব প্লাস আইএনজি ফর্ম আসে নাউনের আগে, সেটা সাধারণত অ্যাডজেক্টিভ। তবে সব ক্ষেত্রে নয়। কখন? শুধুমাত্র যদি ইজ দ্বারা প্রতিস্থাপিত করা যায়, এটাও খেয়াল রাখতে হবে। সবসময় যেটা অ্যাডজেক্টিভ হবে এরকম না। এখানে যেমন আমি দিলাম এক্সারসাইজ, দিলাম হচ্ছে ডু নট গেট দ্য রানিং বাস, গেট দ্য রানিং বাস, সরি রানিং বাস, ডু নট গেট দ্য রানিং বাস। এখানে রানিং শব্দটা কি? ডু নট গেট দ্য রানিং বাস। তাহলে এখানে ডু নট গেট দ্য রানিং বাস মানে চলন্ত বাস থেকে নেমো না, গেট মানে নামা, নেমো না, নাম তারা নিষেধ করছে। এখানে বাস নাউন, এর আগে হচ্ছে আর্টিকেল দি, আর্টিকেলের পরে দুইটা মাত্র ওয়ার্ড, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ একটা নাউন। এখন কথা হচ্ছে সব ক্ষেত্রে কীরকম হয় না। এই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ, এই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ, কারণ এখানে এই বাস ইজ রানিং, এই যে ইজ দ্বারা প্রতিস্থাপিত করা গেছে, এখানে কিন্তু এটা কন্টিনিউয়াস আছে। তাহলে এখানে একটা টেকনিক ইউজ করবা, ইজ দ্বারা প্রতিস্থাপিত করা গেলে সেটা হবে তোমার পার্টিসিপল। ওকে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এইখানে এটা প্রেজেন্ট পার্টিসিপল এসে বসছে। তাহলে বাস ইজ রানিং, তাহলে চলমান আছে, তাহলে এখানে এটা পার্টিসিপল এসে বসছে। নট জেরান্ট, জেরান্ট বসবে কখন? যেমন রিডিং রুমের ক্ষেত্রে আইএনজি ফর্ম মানে রিডিং, যে আইএনজি ফর্মটা আছে রিডিং, এটা হবে কিন্তু জেরান্ট, কারণ এটাকে রুম ইজ রিডিং ইজ দ্বারা প্রতিস্থাপিত করা যায় না। সেক্ষেত্রে রুম কি? ফর রিডিং, রুম ফর রিডিং, পড়ার জন্য রুম, সেক্ষেত্রে ফর দ্বারা প্রতিস্থাপিত করা যায়, ওইটা হবে জেরান্ট। কিন্তু এখানে যেখানে ইজ দ্বারা প্রতিস্থাপন সেখানে হবে পার্টিসিপল। তাহলে আশা করি তোমরা সমস্যা হবে না তোমাদের। আচ্ছা, আমরা রুল নাম্বার 2 শেষ করলাম। নেক্সট রুল নাম্বার হচ্ছে রুল নাম্বার 3। আচ্ছা, রুল নাম্বার 3-তে আমরা কোনটা আলোচনা করতেছি? রুল নাম্বার 3-তে আমরা ওই যে বি ভার্বের পর ভার্ব প্লাস আইএনজি,
যদি কাজ বুঝায় তাহলে হবে জেরান্ড। যদি কাজ না বুঝায় বসে, যদি কাজ না বুঝায়, কাজের নাম না বুঝিয়ে, কাজ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, কিরকম অন্য কিছু না বুঝিয়ে নাউন বা প্রোনাউনের কি বুঝাবে, দোষ গুণ বুঝাবে, দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা, অবস্থা বুঝাবে। তাহলে দেখো বি ভার্বের পরে সাধারণত জেরান্ডও বসতে পারে, পার্টিসিপল বসতে পারে, তবে কাজ বুঝাইলে সেটা হবে জেরান্ড, এটা একদিক। আর হচ্ছে কাজ না বুঝে যদি অন্য কিছু বোঝায়, মানে নাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, সেটা কি অ্যাডজেক্টিভ, নাউনের দোষ গুণ বুঝাবে। আবার বলতে পারো এক্ষেত্রে একটা টেকনিক ইউজ করবা, যে কীরকম বা কেমন, কীরকম বা কীরকম বা কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় প্রেজেন্ট পার্টিসিপল। কীরকম বা কেমন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন তোমাদের এটা আলোচনা করেছি আমি, যেমন ইট ইজ ব্রেকিং নিউজ, BREAKING, ব্রেকিং নিউজ। তাহলে ইজ ভার্বের পরে এটা বসছে ব্রেকিং। তাহলে নিউজটা কি, এখানে নিউজ ইজ ব্রেকিং একটা এইভাবে প্রকাশ করা যায়, নিউজটা কীরকম কেমন, নিউজটা হচ্ছে ব্রেকিং। তাহলে নিউজকে মডিফাই করছে, এটা কি ব্রেকিং নিউজ, এটা কেমন কীরকম নিউজ, এটা হচ্ছে ব্রেকিং নিউজ, চলন্ত মানে। ওকে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আবার এডুকেশন ইজ এনলাইটেনিং, এটা কি কাজ বুঝাইছে, এনলাইটেনিং শব্দটা কি কাজ বুঝিয়েছে, না, এটা বুঝিয়েছে এডুকেশনের অবস্থা, সেটা এডুকেশনটা কীরকম বুঝাইছে, সেটা এনলাইটেনিং, সেটা কেমন কি করে, সেটা আসলে মানে কী রকম, সেটা আসলে আলোকিত করে, এডুকেশনটাকে আলোকিত করে মনকে। তাহলে এখানে এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, বি ভার্বের পরে এটা আমরা আলোচনা করলাম। রুল নাম্বার হচ্ছে 4। রুল নাম্বার 4টা হচ্ছে বলা যায় যে আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলোর পরে যে অবজেক্ট, মানে অবজেক্টিভ ফর্ম যদি আসে, ভার্ব সাবজেক্ট কি বলে, যে পার্সোনাল প্রোনাউনের যে অবজেক্টিভ ফর্মটা, অবজেক্টিভ ফর্ম বা অবজেক্টিভ ফর্ম, যেমন হি, হিম, আই, মি, এরকম অবজেক্টিভ ফর্ম আসলে তারপরে যদি অবজেক্টিভ ফর্মের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে, সেটি আসলে কি প্রেজেন্ট পার্টিসিপেল, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, তাহলে এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে এই অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট এবং পসেসিভ ফর্মের পরে হয় জেরান্ড, পসেসিভ ফর্ম তো শিখিয়েছি তোমাদের আমি, তোমরা জানো, এবং অবজেক্টিভ ফর্ম যেমন আয়ের পর হচ্ছে মি, এই মি হচ্ছে অবজেক্ট, আর মাইন হচ্ছে পসেসিভ বা মাই, এগুলো হলো পসেসিভ। ঠিক আছে, তাহলে এই যে মি, এই মির পরে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি আসে, মানে অবজেক্টিভ ফর্মে পড়ে। ওকে, যেমন হি হ্যাড বি সুইমিং ইন এ উইক, হি হ্যাড মি সুইমিং ইন এ উইক। সুইমিং শব্দটা এখানে হ্যাড মি আছে, অবজেক্ট আছে, হ্যাড আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু অবজেক্টিভ ফর্মের পরে বসেছে, তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আচ্ছা, তাহলে আমরা রুল 4 শেষ করলাম। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে কিনা দেখতে একটু যদি জানাও কমেন্টে, আমি দেখছি যে আসলে কমেন্টে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। নীরব তান্নি, কমন ঘন্টা, আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে? আবার একটু বলো তো, সব দেখা যাচ্ছে ঠিক মতো, বোর্ড ক্লিয়ার কিনা একটু আবার জানাও। ওকে, ওকে, তাহলে রুল নাম্বার হচ্ছে 5, ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে, ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা হয় জেরান্ড। ভার্বের পরে আরেকটা যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হয় জেরান্ড। কিন্তু 7 থেকে 8টা ভার্ব আছে যেগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি আসলে জেরান্ড হবে না, হবে পার্টিসিপল। তাহলে সেই ভার্বগুলো কি? সেই ভার্বগুলোর নাম হচ্ছে দেখা,
ওয়াচ দেখা, মানে দেখা, দেখা, শোনা, শোনা মানে হচ্ছে কি লিসেন, হচ্ছে হিয়ার। তাহলে দেখা শোনা কিরকম? দেখা শোনা, অনুভব করা, ফিল করা, অনুভব, অনুভব করা মানে ফিল, দেখা শোনা অনুভব করা, ফিল, এরকম। আচ্ছা, তাহলে দেখা শোনা অনুভব করা, আরেকটা কি জানা আছে, এরকম কয়েকটা ভার্ব আছে, দেখা শোনা অনুভব করা, লাইক পছন্দ করা, এরকম কয়েকটা ভার্ব আছে যেইগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আচ্ছা, এইগুলোর পরে কি আসবে? একটা অবজেক্টিভ ফর্ম আসবে। এটা আমি বলেছি যে অবজেক্টিভ ফর্মের পরে সাধারণত প্রেজেন্ট পার্টিসিপেলই বসে। তাহলে সংক্ষেপে যদি মনে রাখো যে প্রেজেন্ট পার্টিসিপেল পরে অবজেক্টিভ ফর্ম বসে, তাহলেই কিন্তু হয়, এত বিস্তারিত আলোচনা করা লাগে না। যাই হোক, আমি ভেঙে ভেঙে দেখাইলাম। এগুলোর পরে যদি অবজেক্টিভ ফর্ম আসে, এর পরের যে ভার্ব প্লাস আইএনজি সেটা হবে, এরপরে যে ভার্ব প্লাস আইএনজি বসবে সেটা হবে আসলে কি? প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি। উদাহরণস্বরূপ হচ্ছে এরকম, যেমন আই স হিম প্লেইং টেনিস, বা আই স হিম, ও এখানে সি স, আচ্ছা, আই স হিম প্লেইং কার্ডস। তাহলে দেখো প্লেইং শব্দটা কি এখানে, কেননা এখানে অবজেক্টিভ ফর্ম আছে। কি আছে? অবজেক্টিভ ফর্মের পরে হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর পসেসিভ ফর্মের পরে হয় জেরান্ড। ওকে, তাহলে এভাবে ভেঙে ভেঙে পড়লে কখনো কোনো পরীক্ষায় তোমাকে কিন্তু মানে তোমার কোনো প্রশ্ন মিস হবে না। হ্যাঁ, অ্যান্সারে মিস হবে না। এভাবে যদি ব্রডলি শেখো তাহলে কখনোই আর মিস হবে না, যতই কঠিন হোক। ওকে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শেষ করে ফেললাম যে আসলে জেরান্ড পার্টিসিপেল জিনিসটা কি। আমরা এই 5টা রুল শিখলাম। এই রুলের মাধ্যমে আমরা মোটামুটি এখন ধরতে পারবো যেটা প্রেজেন্ট পার্টিসিপেল, এটা হচ্ছে জেরান্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, এটা হচ্ছে জেরান্ড। ঠিক আছে, এই 5টা রুল যদি মনে থাকে তাহলে আমরা নিঃসন্দেহে এটা এর ইন্ডিভিজুয়াল, এটা প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে তোমাদের পরীক্ষাও আর সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপেল আলোচনা করলাম। এরপরে আমরা কি আলোচনা করব? আমাদের পরের আলোচনা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এর পরের আলোচনাটা হবে পাস্ট পার্টিসিপেল। ওকে, পাস্ট পার্টিসিপেল জিনিসটা কি আসলে বলো তো? পাস্ট পার্টিসিপেল জিনিসটা কি? কে বলতে পারবে পাস্ট পার্টিসিপেল জিনিসটা আসলে কি? দেখি কে পারো। আচ্ছা, তাহলে পাস্ট পার্টিসিপেল জিনিসটা কি, কে বলতে পারো? তোমরা ছোটবেলা থেকে এটা পড়তেছো, পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল দেখা যে অবস্থা। আচ্ছা, পাস্ট পার্টিসিপেল হচ্ছে তোমার ভার্বের সাথে, তোমরা জানো যে যেমন গো, ওয়েন্ট, গান, এই গানটাকে বলা হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম। তারপর হচ্ছে তোমার যেমন লিসেনেট ইডি যুক্ত হয় এরকম। তাহলে ভার্বের সাথে ইডি অথবা ইএন অথবা শুধুমাত্র ডি এইগুলো যুক্ত হয়ে কি হবে? এগুলো আসলে কি অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করলে। তাহলে এগুলো তো অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল তো এগুলো তো অ্যাডজেক্টিভই, পার্টিসিপেল তো অ্যাডজেক্টিভ না। তাহলে ভার্বের সাথে এগুলোর সাথে ডি, ইডি এবং কি ভার্বের সাথে ডি, ইডি, ইএন যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করলে মানে সেটা হবে কি? মানে এগুলো তো অ্যাডজেক্টিভ না। ভার্বের সাথে ইডি, ইএন, ডি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভ হয় সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, এটা খুব সিম্পল একটা বিষয়, এটা তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখছি।
এগুলা আসলে পরীক্ষায় আসে না, এটা খুবই ইজি। এগুলো খুবই মানে এগুলো থেকে প্রশ্ন করে না, প্রশ্ন করা হচ্ছে জেরান্ড এবং পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল থেকে। প্রশ্নটা মেনলি করা হয় জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেলের মধ্যে, মানে কনফ্লিকশন হচ্ছে তো এই দুটার মধ্যেই না, বাকিগুলো তো আর বুঝতে সমস্যা নাই, এগুলো তো এমনি পানির মতো। কিন্তু মেইন হচ্ছে জেরান্ড কোনটা আর পার্টিসিপেল কোনটা, এই জিনিসটা নির্ণয় করাই পরীক্ষায় আসে। এই পার্টিসিপেলটা আসে না, কারণ এগুলো তো সবাই পারি। আচ্ছা, তাহলে এ রিটায়ার্ড অফিসার, রিটায়ার্ড TIRD, এ রিটায়ার্ড অফিসার, অফিসার লাইফ, আচ্ছা অফিস, রিটায়ার্ড অফিসার না অফিস, আচ্ছা অফিসার লাইফ বাস করা নেক্সট ডোর, মানে পাশের বাসায়, হ্যাঁ পাশের বাসায় রিটায়ার্ড। তাহলে রিটায়ার্ড অফিসার ইডি যুক্ত আছে, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। তাহলে এটা নিয়ে আসলে খুব একটা কিছু নাই। আচ্ছা, তাহলে পাস্ট পার্টিসিপেল জিনিসটা আসলে আমরা এমনিতেই পারবো, এটা নিয়ে আসলে খুব একটা পড়াশোনার দরকারও নাই। তবে একটা জিনিস খেয়াল রাখবা যে এই যে টেন্স গঠনে, আচ্ছা 1 নম্বরে পারফেক্ট টেন্স গঠিত হওয়ার সময় যে ইডি যুক্ত হয়, এটা কি আসলে পারফেক্ট টেন্স গঠনে? আমরা সবসময় জানো যে পারফেক্ট টেন্স গঠনে একটা ইডি মানে পাস্ট পার্টিসিপেল লাগে। পারফেক্ট টেন্স গঠনে কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগে, ওইটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। যেমন পারফেক্ট টেন্স গঠন, যেমন হি হ্যাড গান দেয়ার, এখানে এটা কিন্তু ভার্ব, এই ভার্বটা কি পাস্ট পার্টিসিপেল বলা হয় এটাকে। ওকে, ভার্বের 3টা ফর্ম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল ফর্ম। পারফেক্ট টেন্স গঠন এটা হচ্ছে তাহলে পাস্ট পার্টিসিপেল। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে অনেক সময়, যেমন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে কোন জায়গায়, অ্যাডজেক্টিভ হিসেবে দেখো নট স্টোলেন, আচ্ছা ডু নট সিট অন দ্য ব্রোকেন চেয়ার, এখানে চেয়ারকে মডিফাই করছে। চেয়ারটা কীরকম, চেয়ারটা হচ্ছে ব্রোকেন। তাহলে ইএন যুক্ত আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। ওকে, আর 3 নম্বর হচ্ছে ভয়েস গঠন করতে, তোমরা জানো ভয়েস চেঞ্জ গঠন করতে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল লাগে, তাই না? এই যে ভয়েস চেঞ্জ গঠন করো, যখন আমরা ভয়েস চেঞ্জ গঠন করি, ভয়েস চেঞ্জ গঠনে যেমন হি ইজ বিটেন, প্রহার করা, BEETEN, বিটেন বাই, হি ইজ বিটেন বাই মিস্টার করিম, হি ইজ বিটেন বাই মিস্টার করিম, তাকে মিস্টার করিম মেরেছে। তাহলে এই বিটেনটা কি, এই যে ভয়েস চেঞ্জ গঠনের বিটেন হলো পাস্ট পার্টিসিপেল। তাহলে আমরা পাস্ট পার্টিসিপেল খুব অনায়াসেই শেষ করে ফেললাম। পরবর্তীতে আমরা আলোচনা করব কি পারফেক্ট পার্টিসিপেল। এটা খুব ইজি, হ্যাভিং এর সাথে ভার্ব প্লাস এন্ড, শেষ। এটা আলোচনা খুব ইজি, এটা আসলে না পড়লে হবে, তো পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল শেষ, এটুকুই, আর কিছুই নাই, এটুকে আর অতিরিক্ত কিছুই নাই, একটু জানি এনাফ। আচ্ছা, আমরা এখন আলোচনা করব পারফেক্ট পার্টিসিপেল নিয়ে। পারফেক্ট পার্টিসিপেল জিনিসটা কি, সেটাও অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। পারফেক্ট পার্টিসিপেল, সেটাও অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ না। আচ্ছা, তাহলে পারফেক্ট পার্টিসিপেল। ওকে, এরপর আমি এক্সারসাইজ দেবো, সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করো। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে, পারফেক্ট পার্টিসিপেল জিনিসটা কি, হ্যাঁ তোমরা সবাই জানো, তারপরে অনেকেই আবার জানো না। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে ভার্ব প্লাস হ্যাভিং প্লাস ভার্ব, পারফেক্ট পার্টিসিপেল জিনিস হচ্ছে সে হ্যাভিং থাকবে এক একটা, হ্যাভিং এর পরে ভার্বের কি পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটাকে আমরা সময় V3 ফর্ম বলি। হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম থাকবে, ঠিক আছে? হ্যাভিং থাকবে আগেরটা আর ভার্বের পাস্ট পার্টিসিপেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এর কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে হ্যাভিং যুক্ত যে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, সেটাই হচ্ছে আসলে পারফেক্ট পার্টিসিপেল। একটা উদাহরণ দিলেই হয়ে যাবে, এটা খুব একটা মানে
যেমন হ্যাভিং ইটেন রাইস উই ওয়েন্ট টু বেড, অথবা হ্যাভিং স্টলেন দ্য মানি। তাহলে পরীক্ষা হলে থাকবে এই স্টুডেন্টটা কি, এই স্টুডেন্টটা কি, এটা কি প্রেজেন্ট পার্টিসিপেল নাকি পারফেক্ট পার্টিসিপেল নাকি পাস্ট পার্টিসিপেল, বলো তো তোমরা। এই যে ইটেনটা কি, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, নট পাস্ট পার্টিসিপেল, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। হ্যাভিং স্টুডেন্ট দ্য মানি, দি থিফ গান অ্যাওয়ে, দ্য থিফ গান অ্যাওয়ে বা দি থিফ র্যান অ্যাওয়ে, যাই লেখো, দি থিফ দৌড়ে পালালো, র্যান অ্যাওয়ে। তাহলে দেখতে পাচ্ছি কি, দেখতে পারলাম যে এই যে হ্যাভিং এর পরে যে ভার্ব প্লাস আইএনজি ফর্মটা আসছে, হ্যাভিং এর পরে যে ভার্ব প্লাস আইএনজি ফর্ম আসছে, এইটা আসলে কি, এটা আসলে পারফেক্ট পার্টিসিপেল। তাহলে হ্যাভিং এরপর যে এই যে ভার্ব প্লাস ইডি বা ইএন, এই যে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপেল ফর্মটা যুক্ত হয়েছে, এটা আসলে এটাকে আমরা পাস্ট পার্টিসিপেল না বলে বলবো কি পারফেক্ট, যেহেতু হ্যাভিং আছে, হ্যাভিং থাকলে হবে পারফেক্ট। এই তাহলে জেরান্ড পার্টিসিপেল ইনফিনিটিভ আমাদের আলোচনার বিষয়বস্তু এখানেই শেষ। এটা নিয়ে আর বাড়াবাড়ির দরকার নাই, এটা নিয়ে কোনো বই পুস্তকের দরকার নাই, এটুকু পড়বা, পরীক্ষা হলে যাবা, পরীক্ষা হলে ফুল অ্যান্সার দিয়ে আসবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম জেরান্ড পার্টিসিপেল। এখন যেটা আলোচনা করব পজিশন অফ পার্টিসিপেল। এখন যেটা আলোচনা করব এটা না জানলে হয়, তারপর আমরা জেনে নেব যে আসলে পার্টিসিপেল কোথায় কোথায় বসতে পারে। একটু এই আলোচনা থেকে আমরা জেনে গেছি পার্টিসিপেল কখনো সাবজেক্ট হিসেবে বসে না, পার্টিসিপেল কখনো অবজেক্ট হিসেবে বসে না। তাহলে পার্টিসিপেল বসতে পারে অবজেক্টের পরে। পার্টিসিপেল বসে কি অবজেক্টের পরে, অবজেক্ট হিসেবে বসে না। অবজেক্ট হিসেবে বসে নাউন, অ্যাডজেক্টিভ কখনো অবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে পার্টিসিপেলের অবস্থানগুলো কী কী হতে পারে? নাউনের পরে বসতে পারে, আগে বসতে পারে। আচ্ছা, যাই হোক, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে পজিশন অফ পাস্ট পার্টিসিপেল, পজিশন অফ পার্টিসিপেল। এটুকু আলোচনা করলে আমাদের একেবারে ফুলফিল একটা আলোচনা হয়। হ্যাঁ, একেবারে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়। এটুক ল্যাকিংস রেখে লাভ নাই। তো এটুকু আমরা আলোচনা করি। পজিশন অফ পার্টিসিপেল, পজিশন অফ পার্টিসিপেল। পজিশন অফ পার্টিসিপেল। তাহলে পার্টিসিপেল কোথায় কোথায় বসতে পারে? এটা বসতে পারে অবজেক্টের পরে, অবজেক্ট হিসেবে না, অবজেক্টের পরে, কারণ অ্যাডজেক্টিভ এটা তো অবজেক্টের হিসেবে বসতে পারে। তাহলে একটা হচ্ছে অবজেক্টের পরে বসতে পারে। আচ্ছা, অবজেক্টের পরে, বসতে পারে। যেমন হচ্ছে এখানে একটা উদাহরণ আছে যে কি, যেমন আই স দ্য ম্যান ওয়াকিং, আই স দ্য ম্যান ওয়াকিং। এখানে দেখো, আই স, আমি কাকে দেখি, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, আমি মানুষটিকে দেখি। এখানে এই ওয়াকিং হচ্ছে নাউনের পরে বসছে, অবজেক্টের পরে বসছে। এটা হচ্ছে কি পার্টিসিপেল। আই স দ্য ম্যান ওয়াকিং, এখানে ওয়াকিংটা কি, এটা নিয়ে পরীক্ষায় কনফিউজড হতে পারো। আই স দ্য ম্যান ওয়াকিং, এখানে তুমি ইজ দ্বারা প্রতিস্থাপিত করলেই অ্যান্সার পেয়ে যাবা। দি ম্যান ইজ ওয়াকিং, দি ম্যান ইজ ওয়াকিং মানে মানুষ হাঁটতেছে, চলমান। ম্যান ইজ ওয়াকিং, এখানে চলমান আছে, তাহলে এটা কি, ম্যান ইজ ওয়াকিং, ইজ দ্বারা প্রতিস্থাপিত করা যায়, তাহলে এটা হচ্ছে পার্টিসিপেল, ম্যান ইজ ওয়াকিং। ওকে, তাহলে অবজেক্টের পরে বসে। এরপর নাউনের আগে বসতে পারে। নাউনকে মডিফাই করার ক্ষেত্রে নাউনের আগে বসে। নাউনের আগে কি বসে? প্রোনাউন না, নাউনের আগে বসতে পারে কি, এই অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে, নাউনকে মডিফাই করে নাউনের আগে বসে। উদাহরণ হিসেবে বলতে পারো, নাউনের আগে বসতে পারে যেমন দে ইট টু সি, আচ্ছা বলতে পারো যেরকম সুইমিং, যেমন শি সুইমস ইন এ সুইমিং পুল,
বা এ গার্ল ইজ সুইমিং, এ গার্ল বা হি সুইমস ইন দ্য সুইমিং পুল, হি সুইমস ইন দ্য সুইমিং পুল। এখানে হি সুইমস ইন দ্য সুইমিং পুল, SWIMMING, সুইমিং পুল। এখানে দেখো এই যে পুল, এই পুল হচ্ছে কি নাউন, নাউনের আগে এটা কি অ্যাডজেক্টিভ। শুধু নাউনের আগে সবসময় যে অ্যাডজেক্টিভ বসবে এটা আসলে জিরান পার্টিসিপেলে খাটবে না, এটাকে ওই টেকনিক ইউজ করে দেখতে হবে। এখানে কি পুল ইজ সরি, এটা আসলে হইল না, এটা হয়ে গেলো জেরান্ড হয়ে গেল। হ্যাঁ, এটা জেরান্ড হয়ে গেছে, কারণ এখানে পুল ফর সুইমিং, সুইমিং পুল এখানে কন্টিনিউয়াস নাই। ওকে, আচ্ছা, তাহলে এটা হইতে পারে আই স এ ড্যান্সিং, আই স এ সুইমিং গার্ল, আই স এ সুইমিং গার্ল। এখানে সুইমিংটা হচ্ছে পার্টিসিপেল, কারণ গার্ল হচ্ছে নাউন। তাহলে গার্ল, এই গার্লটা কি করতেছে? সুইমিং করছে, চলমান আছে। তাহলে গার্ল ইজ সুইমিং, চলমানতা বোঝাচ্ছে। এটা হবে তোমার প্রেজেন্ট, এটা হবে তোমার পাস্ট পার্টিসিপেল। ওকে, আচ্ছা, এরপরে 3 নম্বর হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। কমপ্লিমেন্ট জিনিসটা কি বলো তো? কমপ্লিমেন্ট হিসেবে তাহলে যিনি সাবজেক্ট তিনি যদি অবজেক্ট হয়, যিনি সাবজেক্ট তিনি যদি হয় অবজেক্ট, তো সেটা হবে কমপ্লিমেন্ট। আর যিনি সাবজেক্ট তিনি যদি অবজেক্ট না হয়, তাহলে সেটা বলে অবজেক্ট। মানে যিনি সাবজেক্ট সে আবার অবজেক্ট না, অবজেক্টের সাথে তার সম্পর্ক নাই, সাবজেক্টের সাথে অবজেক্টের সম্পর্ক নাই, সেই অবজেক্টকে বলা হয় শুধু অবজেক্ট। কিন্তু সাবজেক্টের সাথে অবজেক্টের কি ওতপ্রোত সম্পর্ক, মানে কি একজন আরেকজনকে প্রকাশ করতেছে। হি ইজ এ পলিটিশিয়ান, পলিটিশিয়ান ইজ এ হি, সরি পলিটিশিয়ানকে হি, হি কে পলিটিশিয়ান, এই যে সম্পর্ক এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। বাট হি প্লে ফুটবল, ফুটবল কি হি? না। হি কি ফুটবল? না। এটাকে বলা হয় অবজেক্ট। এখানে ফুটবল হলো অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু অ্যাডজেক্টিভ বসে। যেমন হানি টেস্ট সুইট, যেমন দি শো ওয়াজ ইন্টারেস্টিং। আচ্ছা, যেমন দিলাম দি শো ওয়াজ the show was interesting, the show was interesting, the show was interesting। তাহলে এখানে এই দি শোটা ইন্টারেস্টিং, দি শো ওয়াজ ইন্টারেস্টিং, এখানে এটা কি ইন্টারেস্টিং জিনিসটা কি? অ্যামিজারের পরে আমরা বলছি যে অ্যামিজারের পরে যদি কাজ না বুঝিয়ে কেমন দ্বারা প্রশ্ন বা কাজ না বুঝিয়ে অন্য কিছু মিনিং করে বা নাউনের দোষগুণ বোঝায়, অথবা যদি ভার্বকে কেমন দ্বারা প্রশ্ন করা হয়, কীরকম কেমন দ্বারা প্রশ্ন করে, তাহলে যেটা পাবা সেটাকে বলা হবে পার্টিসিপেল। আর যদি কাজ বোঝায় সেটা হবে জেরান্ড। এটা কাজ বুঝাইছে না, তাহলে শোটা কীরকম, কীরকম, তাহলে ইন্টারেস্টিং। এটা হবে কাজ না বুঝে যদি অন্য এরকম বুঝায়, তাহলে এটা হবে পার্টিসিপেল। ওকে, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। শোটা কীরকম? ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কীরকম? এটা শো, এটার সাথে একটা রিলেশন আছে, এটা বলা হয় কমপ্লিমেন্ট। ওকে, আরেকটা আলোচনা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডভার্ব ফ্রেজের শুরুতে। আচ্ছা, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে 4 নম্বর, এটা খুবই ইম্পর্টেন্ট একটা আলোচনা, এটা পরীক্ষায় আসতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে, এটা আসলে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। ইন্ট্রানজিটিভ ভার্বের পরে বসতে পারে। ইন্ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ভার্ব যার কর্ম আছে, যেই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। আর যদি যে ভার্বের কোনো অবজেক্ট থাকবে না বা তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দে গো, এখানে অবজেক্টের প্রয়োজন নেই, দে গো পর্যন্ত বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে, এখানে অবজেক্ট দরকার হয় না। তাহলে যে ভার্ব অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারে তাকে বলা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে দে গো, এটাটা ইনট্রানজিটিভ ভার্ব। গো, এখানে
অন্য কিছু না হলেও বাক্যের অর্থ সম্পূর্ণ হবে। দে গো এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, যেমন ফায়ার বার্নস ইন্ট্রান্সিটিভ ভার্ব। স্টপ রাইটিং এখানে ইন্ট্রান্সিটিভ ভার্ব। এরকম ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে তাহলে সেটা হবে পার্টিসিপেল। মনে রাখবো, ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি আসে সেটা হবে পার্টিসিপেল। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দে গো শপিং, দে গো শপিং। তাহলে তারপর হচ্ছে স্টপ রাইটিং, স্টপ রাইটিং, এইগুলোকে বলা হবে ইউ স্টপ। স্টপ কি? আচ্ছা এখানে মনে হয় হচ্ছে না। স্টপ রাইটিং, স্টপ কি? হ্যাঁ এটা 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 হচ্ছে জেরান্ট। দে গো, এখানে গো পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ, মানে ইন্ট্রান্সিটিভ ভার্ব, এখানে কর্মর দরকার নাই। আর তারপরেও ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে যেটা থাকবে সেটা আসলে পার্টিসিপেল। ওকে, নাম্বার 4, এটা হচ্ছে লাস্ট ওয়ান, অ্যাডভার্বের পরে। আচ্ছা এটা দরকার নাই। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ফ্রেজের শুরুতে, আচ্ছা এটা দরকার আছে। অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজের শুরুতে, PHRA, ফ্রেজের শুরুতে আমরা জানি যে ফ্রেজ হচ্ছে এমন একটা বিষয় যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, শুধু নন ফাইনাইট ভার্ব। সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। ফ্রেজ এমন একটা জিনিস যেখানে সাবজেক্ট থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, ঠিক আছে, থাকবে নন ফাইনাইট ভার্ব, মানে জেরান পার্টিসিপেল ইনফিনিটিভ, এগুলো নন ফাইনাইট, এগুলো থাকবে। ফাইনাইট ভার্ব থাকবে না সেখানে। ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেখানে একটা নন ফাইনাইট ভার্ব থাকে, ঠিক আছে। তাহলে ফ্রেজ চিনতে পারবা, নন ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে ফ্রেজের শুরুতে যে ভার্ব প্লাস আইএনজি আসে সেটা কি? ফ্রেজের শুরুতে যে ভার্ব প্লাস আইএনজি আসে, মানে ফ্রেজ গঠনে যে ভার্ব প্লাস আইএনজি আসে সেটা কি? ফ্রেজে তো কোনো ফাইনাইট ভার্ব নাই, সেটা কি? নন ফাইনাইট ভার্ব। তাহলে এই নন ফাইনাইট ভার্ব হতে পারে জেরান পার্টিসিপেল ইনফিনিটিভ। এখন বলছে যদি শুরুতে হয় এরকম ভার্ব প্লাস আইএনজি, যদি ফ্রেজের শুরুতে আসে, এটা কিন্তু কঠিন একটা বিষয়, মানে এটা কেউ আলোচনা করে না, এটা জটিল, বা এটা আসলে পরীক্ষা আসে না, এই জন্য আলোচনা করে না, কিন্তু এটা আসতে পারে। ফ্রেজের শুরুতে যে ভার্ব প্লাস আইএনজি আসে সেটা আসলে নন ফাইনাইট ভার্ব। ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে হচ্ছে যেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, সেটা হচ্ছে ফ্রেজ। সেখানে সব কি, সেখানে নন ফাইনাইট ভার্ব থাকবে। এই ওয়ার্ড অফ মানে একগুচ্ছ শব্দ যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই শুধুমাত্র, বা সাবজেক্ট নাই, শুধুমাত্র কি নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। ওকে, আচ্ছা ফ্রেজ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজের শুরুতে, তাহলে এরকম ফ্রেজ যেখানে সাবজেক্ট থাকবে না, নন ফাইনাইট ভার্ব থাকবে না, সেরকম একটা শব্দ, মানে শব্দগুচ্ছ, সেটা ফ্রেজ। তাহলে তার শুরুতে, তাহলে ফ্রেজ গঠনে যে শুরুতে ভার্ব প্লাস আইএনজি আসে সেটা আসলে পার্টিসিপেল। এই জিনিসটা সূত্রটা মনে রাখতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এরকম, যেমন ওয়াকিং ফাস্ট, WLK, ওয়াকিং ফাস্ট, এই যে ওয়াকিং এটা হচ্ছে পার্টিসিপেল। ওয়াকিং ফাস্ট উই রিচড অন টাইম, এখানে কোনো সাবজেক্ট নাই, এখানে কি কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট ভার্বের আগে তো সাবজেক্ট থাকে, নন ফাইনাইট ভার্বের আগে কিন্তু সাবজেক্ট থাকে না, ঠিক আছে। তোমরা আলোচনা, আমি গত ক্লাসে আলোচনা করেছি। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল, মনে থাকবে। আচ্ছা তাইলে এই হচ্ছে আমাদের আলোচনা। উই রিচড, এখানে আছে বাকিটা অংশ, উই রিচড বলা আছে অন টাইম, যথাসময়ে পৌঁছেছিলাম। ওয়াকিং ফাস্ট উই রিচড অন টাইম। তাহলে এই হচ্ছে পজিশন অফ জিরান্ট। এই সার্বিক আলোচনা এখানে আমরা করে দিলাম। পজিশন অফ জিরান্ট কি আমরা জানি যে নন ফাইনাল, এই লাস্টের আলোচনা খুবই ইম্পর্টেন্ট। নেক্সটে যদি কঠিন প্রশ্ন করে তাহলে এই অংশটা থেকে করবে, আর যদি সোজা প্রশ্ন করে তাহলে এইগুলো থেকে করবে। আর যদি কঠিন প্রশ্ন করে পরীক্ষায় তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা থেকে করবে, এইটা থেকে, এই রুলটা ইম্পর্টেন্ট, কারণ এই রুলটা কঠিন, পরীক্ষা এই রুল থেকে প্রশ্ন করতে পারে সামনে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখন এই আলোচনা থেকে আমরা যদি একটা এক্সারসাইজ দেই, আমি এখন তোমাদের এক্সারসাইজ দেব, সবাই একটু ধৈর্য ধরে ওয়েট করো। জেরান পার্টিসিপেল ইনফিনিটিভ থেকে আমি এখন এক্সারসাইজ দিচ্ছি তোমাদের। সো বি কেয়ারফুল, সবাই আশা করি পারবে। আচ্ছা তাহলে এখন কিন্তু ক্লাসের আসল মজা, এই এক্সারসাইজের সময় হচ্ছে ক্লাসের আসল মজাটা।
এতক্ষণ শুধু আলোচনা হলো, এখন হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল করবো এখন। বিগত সাল, হ্যাঁ, তো বিগত সাল থেকে আমি এখন দিচ্ছি, এই সব বিগত সালের। বাই ওয়ার্কিং হার্ড, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। 1 নম্বর, বাই ওয়ার্কিং হার্ড, by working hard you can prosper, you can prosper। তাহলে এই যে ওয়াকিং শব্দটা কি, কে বলতে পারবে ওয়াকিং শব্দটা কি? আচ্ছা, হ্যাঁ, এবার অ্যান্সার দাও। সাবজেক্ট অর অবজেক্ট একই? হ্যাঁ, রাইট। সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই হয়, সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই হয় তাহলে সেটাকে বলে কমপ্লিমেন্ট, রাইট। জান্নাতুল ফেরদৌস সুমি কিন্তু একটা ভালো দিয়েছো। ওকে সুমি, ওয়াচ, নোটিশ, অবজার্ভ, হ্যাঁ, হেয়ার, লিসেন, ফিল, ওকে, ক্যাচ, কিপ বিজি, ওকে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এটার অ্যান্সার কী হবে বলো তো? হ্যাঁ, সবাই অ্যান্সার করো। বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। তাহলে এটা কী হবে? সবাই সময় নেওয়া যাবে না, সবাই কমেন্ট করো। কমেন্ট কি আসে না নাকি? কমেন্ট তো শো করছে না, সামথিং রং। আচ্ছা, পার্টিসিপেল, এই যে অ্যান্সার পেয়ে গেছি আমরা। পার্টিসিপেল, জাহিদুল ইসলাম জয় অ্যান্সার করেছো পার্টিসিপেল, ওকে জয়। তোমরা কেউ আচ্ছা, পার্টিসিপেল, ওকে পার্টিসিপেল, ওকে পার্টিসিপেল। আর কেউ? আচ্ছা, যাই হোক, তোমাদের অ্যান্সারগুলো আমরা পাচ্ছি, সবাই অ্যান্সার করতেছো। আচ্ছা, সরি, 15। হ্যাঁ, তোমরা ওকে বিপ্রজিৎ, পার্টিসিপেল। আচ্ছা, পার্টিসিপেল, পার্টিসিপেল কেন পার্টিসিপেল? তোমরা সবাই বলছো পার্টিসিপেল, বাট বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। আচ্ছা, এখানে বাই ওয়ার্কিং হার্ড আমার তো সম্ভবত আমি জানি যে প্রিপোজিশন। তোমরা অনেকেই পার্টিসিপেল দিচ্ছ, কিন্তু আমি আসলে এটা নিয়ে একটু কনফিউজড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ঠিক বুঝতেছি না কি হইল কাহিনীটা। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, যাই হোক, পার্টিসিপেল, ওকে, ধন্যবাদ। পার্টিসিপেল কেমনে হয়? হ্যাঁ, সেটাই তো আবার প্রশ্ন। আমি তো জানি যেটা জেরান, তোমরা সবাই করতেছো পার্টিসিপেল।
এটা আসলে হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার। আচ্ছা এখানে ওয়ার্কিং লিখবো, আসলে ভুল হয়েছে, খেয়াল করিনি। এটা আসলে জেরান্ড, হ্যাঁ, বাই ওয়াকিং না ওয়ার্কিং, হ্যাঁ ভুল হয়েছে একটু, আর হবে আসলে এটা প্রিপোজিশনের পরে বসে এখানে জেরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, নট পার্টিসিপেল। ওকে, এখানে এটা হবে জেরান্ড। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি, যেমন নাম্বার 2, হি ইজ ফন্ড অফ রাইটিং। আচ্ছা হি ইজ ফন্ড অফ রাইডিং, এখানে রাইডিং কি? হি ইজ ফন্ড অফ রাইডিং, এখানে রাইডিংটা কি? হ্যাঁ বলো তোমরা। হি ইজ ফন্ড অফ রাইডিং, এখানে রাইডিং শব্দটা কি? তাহলে হি ইজ পার্টিসিপেল কেমন হয়? পার্টিসিপেল হবে না, এটা হবে জেরান্ড। হি ইজ ফন্ড অফ রাইডিং, ফন্ড অফ রাইডিং, তাহলে সবাই অ্যান্সার দিয়েছো জানি, প্রিপোজিশনের পরে জেরান্ড হয়। ওকে, 3 নম্বর লাস্ট ওয়ান, এটা হচ্ছে যে তোমরা অনেকে অ্যান্সার করেছো, এটা হচ্ছে আমি দিচ্ছি লাস্ট ওয়ান দিলাম। এখানে বিট্রিট শব্দটা কি আর স্টার্টেড লিভিং শব্দটা কি? ওকে, এখানে বিট্রিট শব্দটা আসলে কি এবং লিভিং শব্দটা কি? দুইটা দিলাম একসাথে। ওকে, তোমরা অ্যান্সার করেছো আমি জানি, সবাই পারছো। আচ্ছা তাহলে এইখানে এইটা হচ্ছে কি? এটা হচ্ছে ইডি, তাহলে এটা পাস্ট পার্টিসিপেল, এটা তো সবাই জানি, পাস্ট পার্টিসিপেল এটা সবাই জানি। বাট এইটা কি? যেহেতু ভার্বের পরে ভার্ব প্লাস আইন থাকলে এটা হবে জেরান্ড, ভার্বের পরে ভার্ব প্লাস আইন আসলে সেটা হবে জেরান্ড। তাহলে ঠিক আছে, আসলে আজকের আলোচনা এই পর্যন্তই। আসলে জেরান্ড পার্টিসিপেন্ট নিয়ে আশা করি আর কনফিউশন থাকবে না। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং রাতে আমাদের ক্লাসগুলো হবে, মানসিক দক্ষতা ক্লাস হবে, এবং রাতে আমাদের হচ্ছে আজকে মানসিক দক্ষতা ক্লাস, সম্ভবত ব্যাংক ম্যাথের ক্লাস আছে আজকে, এবং ইংলিশ সম্ভবত ম্যাথের ক্লাস, হ্যাঁ ম্যাথ বিসিএস ম্যাথের ক্লাস আছে। সবাইকে আমরা আশা করবো আজকের ম্যাথের ক্লাসটা হবে 9:30 হইতে পারে, অথবা 9টা থেকে 9:30-র মধ্যে শুরু হবে, এই টাইমটায়, হ্যাঁ 9টা থেকে 9:30-র মধ্যে শুরু হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর তোমাদের যারা ডিউ বাকি আছে, যাদের ডিউ বাকি আছে এই বিষয়টা বলি, ডিউ না দিলে কিন্তু 10 তারিখের পরে আমি কাট আপ করে দেবো। ওকে, বি কেয়ারফুল।